উজানে ঢল আর বৃষ্টিতে হাওড় অঞ্চলে তলিয়েছে নতুন নতুন এলাকা। উঠতি ফসল হারিয়ে দিশেহারা প্রান্তিক কৃষক। একবার লন্ডা খন্ড হয়ে গেছে গা, নামটা কি করতে পারি, কেমনে বাঁচি? যেমন তাড়াতাড়ি যে টিকাছি এই দিক করে মুখ নিতে আসি টানো। বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানি তলে গেছে গা। রাজশাহী মেডিকেলে হামের চিকিৎসা খরচ নিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ। ওষুধ ইনজেকশন না পাওয়ায় কিনতে হচ্ছে বাইরে থেকে। 15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে। আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ 3 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকম। জাটকা রক্ষায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। 6 জেলায় ইলিশের অভয়াশ্রমে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আমন্ত্রণ সংবাদ আদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড় অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওড়ের পরিস্থিতিও একই। ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোমর সমান পানিতে নেমে চেষ্টা করছেন ফসল রক্ষার। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াঝুরি ও ধনু নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে সিলেট ও মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একবার লন্ডা খন্ড হয়ে গেছে গা, লামার জমি হচ্ছে একবারে সদর বদর হয়ে গেছে গা, নামটা কি করতে পারি, কেমনে বাঁচি? নিতে আসে যেমন তাড়াতাড়ি যে টিকাছি এই দিক করে মুখ নিতে আসি টানো। বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানি তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, ধান তো পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। দর্শক, হাওড়ের পরিস্থিতির আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে সুনামগঞ্জে যেতে চাই, সেখানে সোহানুর রহমান সোহান রয়েছেন। সোহান, সুনামগঞ্জের হাওড়ে কি পরিমাণ জমির বোরো ধান আসলে পানিতে ডুবেছে, কৃষি বিভাগ কি বলছে, সব মিলিয়ে খবরটা জানাবেন। সুনামগঞ্জে মাত্র এখন পর্যন্ত 51.82% জমির ধান কর্তন হয়েছে। এখনো বাকি 49% যে ধান, সেই ধান কিন্তু জমিতেই পড়ে আছে। এবং সেই ধানের একটু চিত্র যদি আপনাকে দেখাই, এই যে একটি বোরো ফসলের জমি, যার কারণে এই ধানগুলো কাটা যাচ্ছে না। এখন এই সময়ে ধানের গন্ধে মো থাকার কথা। এই হাওড় অঞ্চল কৃষকদের মধ্যে বাড়তি একটা আনন্দ, বাড়তি উন্মাদনা দেখার কথা, কিন্তু আমরা দেখছি তার ঠিক উল্টো চিত্র। কৃষকরা হাহাকার করছেন, তাদের যে দুর্ভোগ, ঠান্ডা পানিতে নেমে, বুক পানিতে নেমে তারা ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু সেই ধান কেটেও কিন্তু তারা স্বস্তি পাচ্ছেন না। কারণ আবহাওয়ার কারণে সেই ধানগুলো শুকাতে পারছেন না, যার কারণে স্তূপে থেকেই ধানে চারা গজাচ্ছে, ধানে দুর্গন্ধ চলে আসছে, কালো রং ধরছে। এই ধানগুলো আসলে খাওয়ার উপযুক্ত হবে না, এই ধানগুলো আসলে বিক্রিও করা যাবে না। তো সব মিলিয়ে এখন পর্যন্ত হাওরের অর্ধেক ধানই এখনো জমিতে পড়ে আছে। যদি আবহাওয়া ভালো না হয় তাহলে সেগুলো নিয়ে শঙ্কাই থেকে যায়। আসলে কৃষকরা ভোগান্তিতেই পড়েছেন। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু নেত্রকোনায় যেতে চাই। হাওড় অঞ্চলের খবর জানাবেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, হাওড়ের সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে, আর কি রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা সেই পরিমাণটাও একটু বলবেন। ছোঁয়া, নেত্রকোনার হাওড় অঞ্চলগুলোতে প্লাবিত হয়েছে অতি জলাবদ্ধতা এবং ভারতের পানিতে।
4টি উপজেলা নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, বারহাট্টা, কলমাকান্দা এবং দুর্গাপুরের আংশিক এলাকা তলিয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনে যে জমিগুলো আপনি দেখছেন সেগুলো কিন্তু একেবারেই ধান পেকে আছে। শ্রমিক সংকটের কারণে তারা ধান কাটাতে পারছে না। এরকম জমি কি তাহলেই আবার নতুন করে তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত সকাল থেকে এখন পর্যন্ত নেত্রকোনার কংস নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এখন 100 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যারা ধনু, সিলেটছড়ি সবকটা নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। হাওরে যে দুর্ভোগের বিষয়টা যেটা দেখলাম, যে আসলে ধান কেটে যে জায়গাগুলোতে রাখবে কৃষক, সেই জায়গাগুলো তলিয়ে গেছে। ফলে ধান কাটতেও পারছে না, আবার রাখতেও পারছে না, এরকম একটা উভয় সংকটের মধ্যে পড়েছেন। এই অবস্থায় আসলে হাওরে উঁচু জায়গা সংকট রয়েছে, ধান শুকানোর সমস্যা রয়েছে। তবে সুখের আসার কথা হচ্ছে যে আসলে এই সকাল থেকে আজকে দেখলাম যে নেত্রকোনার আকাশে কিন্তু খুব রোদ উঠেছে এবং আকাশ স্বচ্ছ। আশা করা যাচ্ছে যে পানি কমতে শুরু করবে এবং পানি কমলে কৃষকের দুর্ভোগ কমতে শুরু করবে। এই ক্ষতিও তারা পুষিয়ে নেবেন এমনটাই প্রত্যাশাও করছি। অনেক ধন্যবাদ কামাল আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ধার দেনা আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে অনেকের চিকিৎসা। অভিভাবকরা বলছেন অনেক ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে পরীক্ষা নিরীক্ষার খরচও। তার উপর দূর থেকে আসা অনেককে থাকা খাওয়ার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। প্রথমে ঠান্ডা ও নিউমোনিয়া, এরপর হাম। 4 বছরের শিশু রেজওয়ান 2 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের গুমস্তাপুরের এই পরিবার বাড়িতে পালন করা 3টা গরু অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে খরচ জুগিয়েছে। এরপর কি হবে জানেন না তারা। 2,20,000 টাকা শেষ হয়ে গেল। কেন যে আমার গরু ছিল 2,20,000 টাকা শেষ করেছি। আমাকে গ্রামের মানুষ চাহে চিনতে দিয়েছে, সাত আমি শেষে গেছে, ফেতরা মিত্রা তুলে দিয়েছিল, মসজিদের ইমানের মানুষ তার তুলে দিয়েছিল 5-10 হাজার করে, সব যে যা পেরেছে দিয়েছে স্যার। আমার কাছে কিছু নাই। 6 মাস বয়সী যমজ শিশু নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে আছেন রফিকুল। ব্যয় মেটাতে একটি গরু বিক্রি করেছেন, এখন চলছেন ধার দেনায়। এখান থেকে মেডিসিন কিনতে হচ্ছে, তারপরে 3টা লোক আছে, 2টা বাচ্চা নিয়ে, এজন্য হচ্ছে আপনার চলাফেরা, খাওয়া দাওয়ার জন্য, এগুলো সব দিক দিয়েই আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অভিভাবকরা বলছেন হাসপাতালের সব ওষুধ ও ইনজেকশনের সরবরাহ থাকছে না, তাই বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগের পরীক্ষা নিরীক্ষার খরচও লাগছে। দূর থেকে আসা রোগীর অভিভাবকদের করতে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা। স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এই ব্যয় ক্রমেই কঠিন হয়ে উঠেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ 3 টাকা হয়ে গেছে। তার মধ্যে ধার দেনা ওই রকমই। জ্বরটা ছেড়েছে, আপনাদের হালকা একটু হয়েছে, সম্পূর্ণ ভালো হয়নি, তো হালকা হয়েছে। না 14-15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে। আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি টিকাদান শুরু ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এই হাসপাতালে হামে মৃত্যু ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, প্রতিবেদন দেখছিলাম, দেশে প্রতিদিনই হামো উপসর্গে আক্রান্ত বাড়ছে। আমরা একটু বরিশালের খবর জানতে চাই সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার যুক্ত আছেন। কাউসার, বরিশালের কি অবস্থা? প্রথমত কতজন শিশু হামার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তারা কি যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা সেটি একটু জানাবেন। সব বরিশালের যে চিত্র এখন পর্যন্ত আসলে সেই চিত্র উন্নতি হয়নি। প্রতিদিনই প্রায় 150 রোগী ভর্তি হচ্ছে। আজ গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 39 জন শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে গুরুতর অসুস্থ রোগীও রয়েছে এবং এই মুহূর্তে এই হাসপাতালে 24 ঘন্টার হিসেব করলে, অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 161 জন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন এবং সকাল থেকে কিন্তু আরও রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এবং এখানে কিন্তু অনেক রোগী দেখেছি যে একাধিকবারও অসুস্থ হয়েছেন। একটু জানতে চাই যে আপনার শিশুটা আসলে কতদিন যাবত অসুস্থ বা চিকিৎসা দিয়েছেন কিনা? আমার শিশু প্রায় 1 মাস যাবত অসুস্থ।
তারপর চাখারে বাণীপুরে চাখারে ট্রিটমেন্ট দিছি, তারপর বরিশাল হামের শেখরে দেখাইছি, অ্যাপোলোতে ভর্তি ছিলাম, ওখান থেকে মনে হয় সুস্থ হওয়ার পর বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আবার অসুস্থ, আবার দ্বিতীয়বার হামের শেখে আনছি। তো ওনার কিছু বুঝি না, গত 82বার ডক্টর শিশু বিভাগের নুরুল আলমে দেখাইছি। দেওয়ার পর আমি বাসায় গেছি নিয়ে, তারপর অসুস্থ মেডিকেল আসছি পরশু দিন আসার পর কালকে দেখেছি বিকেলে থেকেই চিকিৎসা পাচ্ছেন? হ্যাঁ, চিকিৎসা পাচ্ছি। বিষয়টা হলো যে যারা সুস্থ হয়ে বাসায় ফিরছেন তারা কিন্তু আবার অসুস্থ হচ্ছেন, এবং চিকিৎসকরা যেটা বলছেন যে রোগীর যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হতেও কিছুটা সময় লাগে। এর জন্য আসলে যারা বাড়িতে সুস্থ হয়ে যাওয়ার পর তাদেরকে আসলে খাবার, উন্নত খাবার দেওয়ার কথা বলা হচ্ছে। একটু জানতে চাই যে আপনার শিশু কতদিন যাবত অসুস্থ, কোথা থেকে এসছেন? আমি বরিশাল থেকে আসছি, আমার বাচ্চা এইমাত্র ভর্তি করাইছি। কি অবস্থা? মানে অবস্থা আরো বেতাল, সকালের থেকেও এখন মানে বুকের দুধ টানিয়ে খাইতে পারতে আছে। এখানে যারা আসছেন অধিকাংশ শিশুর শারীরিক অবস্থাই গুরুতর, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট বেশি হচ্ছে এবং যারা ভর্তি হচ্ছেন তারা বলছেন যে শুরুতেই কিন্তু বাড়িতে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং বাড়িতে যখন চিকিৎসা দেওয়ার ফলে যখন তাদের শারীরিক অবস্থা বেশি গুরুতর হচ্ছে তখনই কিন্তু হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অভিভাবকরাও প্রচুর উদ্বিগ্ন, যেটি আসলে দেখলাম। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে আপডেট দেওয়ার জন্য। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে 6 জেলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে এই বছর জাটকার প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপেক্ষার পালা শেষ, কেউ জাল বুনতে ব্যস্ত, কেউ আবার ব্যস্ত ট্রলার ও নৌকা মেরামতের কাজে। মাঝি মাল্লাদের হাক ডাকে নদীর তীরবর্তী মৎস্যঘাটগুলো ফিরে পেয়েছে চিরচেনা রূপ। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখে সরকার। নিষেধাজ্ঞা শেষে 1 মে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় 3 লাখ জেলে। 2 মাস আমাকে অভিযান দিছে, আমরা নদীতে নামি না। এখন অভিযান শেষ হয়ে যেতেছে, আমরা নদীতে নামু। 1 তারিখে নদীতে যাবো, নদীতে যা ভালো ভালো আশা করি মাছ পাবো। ঠিক আছে, আমরা 2 মাস নদীতে যাইতে পারি নাই, এখন 1 তারিখের থেকে নদীতে যাবো, তাই ট্রলার ভাঙে আছে, ট্রলারটা একটু ঠিকঠাক করতেছি। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন জেলেরা। তবে ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা চিন্তার ভাঁজ তাদের কপালে। ধরেন অভিযানের 2 মাস গাড়ে বন্ধ, দেনা ভানা করিয়া নৌকা জাল ঠিক করছি, অভিযানের পরে নদীতে নাম ইনশাল্লাহ। আমরা দানা ফান হয়ে গেছে, আমরা নদী 2 মাস তোমার বৈশা বৈশা খাইতে তোমার দানা ফান হয়ে গেছে, আল্লাহ দিলে আমাদের অভিযানের পরে তুমি তো আমরা যখন গাঙ্গে যাবো বেশি মাছ পাইলে দানা ফানাতে পরিশোধ করে দেবো। চাঁদপুরেও একই চিত্র, জাল নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে। জেলেপল্লীতে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এবং জেলেরা সামনে যে অভিযান চলে গেছে, অনেক গাঙ্গা জলে নামবো। আমরা কষ্টে দুঃখে চলাফেরা করছি, দিন ফিন দেনা মানা করে আবার পুনরায় জালের কাজ করতে আছি নতুন করে। 2 মাস বাদে যদি বেটা করে সুকু ভাবে মাছ দুগা ধরার দেন, তাহলে বেটারা ধরিয়া খাইবো বেচবো। মৎস্য কর্মকর্তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে এবছর জাটকায় প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 5 লাখ মেট্রিক টন। যেহেতু আমরা নদী কন্ট্রোল রেখেছি, জেলেরা নামতে পারে নাই, জাটকার প্রাচুর্যতা ছিল অনেক, তো আমরা এগুলো রক্ষা করতে পেরেছি। আশা করি এই প্রোডাকশন আগামী অর্থ বছরে এটা আরও বাড়বে। ভোলা ও চাঁদপুরে মোট নিবন্ধিত জেলের সংখ্যা 2,21,422 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। সাম্প্রতিক সময়ে ঝড়, শিলাবৃষ্টি আর কালবৈশাখীর তাণ্ডবে 20 ভাগের বেশি হাড়িভাঙা আমের গুটি ঝরে পড়েছে। আটি আসার আগে গুটি ঝরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন নিজস্ব লিজ নেয়া বাগান মালিকরা। ন্যায্য দাম না পেলে চাষিদের ধকল কাটাতে হবে বছর পর বছর। যদিও কৃষি বিভাগ বলছে উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না। ঝড়ে যে আমটা ক্ষতি হয়ে গেল বাবা, এখন তো আমরা পয়সাও পাবো না। গরিব গুণী যারা মানুষ তারা ওই আম কুড়িয়ে শহরে ঢাকায় নিয়ে যাচ্ছে কেউ কেউ।
শিলাবৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় জিআই পণ্য হাড়িভাঙ্গার কি পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট রংপুরের মিঠাপুকুরের তেকানি গ্রামের চাষি আমজাদ হোসেনের কথায়। তিনি হাড়িভাঙ্গার মাতৃগাছের মালিক নফল উদ্দিন পাইকারের সন্তান। একই অবস্থা পদাগঞ্জ রুকনিগঞ্জ গ্রামের চাষি মিন্টু মিয়ার। তার বাগানে 400 মন ফলনের আশা থাকলেও ঝরে গেছে 100 মনই। মন্ডলপাড়ার চাষি আলামিনেরও একই দশা। তার 70 শতক জমির বাগানের 100 মন আমই ঝরে গেছে। এরই মধ্যে লাখ টাকারও বেশি খরচ হয়েছে তাদের প্রত্যেকের। প্রায় 100 মনের মতো আম শেষ। আর যদি 2-3 দিন এরকম বাতাস হয় তাহলে বাগানে আসতে হবে না। গত 2 দিনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 3 ভাগের 1 ভাগে আম নাই, যা বলার মতো না। এদিকে বেশি দুরবস্থা লিজ নেয়া চাষিদের। খোরাগাছের ওয়ার্ড মেম্বার মোমদেল হোসেন 70 লাখ টাকায় 30 একর জমি লিজ নিয়েছেন। এরই মধ্যে 2000 মন আম ঝরে গেছে বলে দাবি তার। আম যে শুধু ঝরেই গেছে তা নয়, শিলাবৃষ্টিতে ফাটা ও দাগ পড়া যেসব আম এখনো গাছে আছে তার পরিমাণও কম নয়। 2000 মনের আমের অতিক্রম হয়ে গেছে, মানে একদম পড়ে গেছে। আর যেগুলো গাছত আছে এই আমগুলো প্রায় শতকরা 30% আম পাথরে মাইরে ফাড়া। 26 ও 27 এপ্রিলের শিলাবৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় হাড়িভাঙ্গার রাজধানী খ্যাত রংপুরের পদাগঞ্জ ও আশেপাশের বিভিন্ন বাগান থেকে ঝরে গেছে টনকে টন আম। এবার দাম বেশি হওয়ার শঙ্কা অনলাইনে সরবরাহকারী উদ্যোক্তাদের। আম ঝরে যাওয়ার কারণে এবং আমের কিন্তু এখন আটি আসেনি, আটি না আসার কারণে আমগুলো কিন্তু পুরোটা ওয়েস্টেজ হয়ে যাবে। এই কারণে এই ওয়েস্টেজ পোষানোর জন্য বেশি দামে আম বিক্রি করতে হবে। আগে যে রেট দামে ফলটা পাইছিলাম, আমটা পাইছিলাম, এবারও কি আমাদের কাস্টমারের কাছে আমরা সেই দামে কি পৌঁছাতে পারবো কি না, কিন্তু এখন আমাদের সন্দেহ ঠিক যে আমরা ওই দামে হয়তো বা পারবো না। তবে এমন পরিস্থিতিতেও আশার কথা শুনিয়েছে কৃষি বিভাগ। আর আবহাওয়া অফিস বলছে নতুন করে শিলাবৃষ্টির সম্ভাবনা কম। যেহেতু বেশ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হচ্ছে, অতএব ওই শিলাবৃষ্টির সম্ভাবনাটা আপাতত নাই। এখন যে ঝড়ো হাওয়া সেই সাথে বৃষ্টিপাতটা, ভারী বৃষ্টিপাতটা হচ্ছে, এটা ফসলের কথা যদি বলি সেক্ষেত্রে একটা ক্ষতির সম্মুখীন কৃষকরা হচ্ছে। কেননা এই সময় ফসলের ক্ষেত্রে দেখবেন যে মুকুলগুলো বের হচ্ছে। অনেক সময় কৃষকরা কিন্তু ওই আমরা বলি যে পাতলা করে দেওয়া, থিনিং বলি, সেটি করতে চান না। যে কারণে হয় কি যে একটি ঝোপায় যদি 5টি আম থাকে, 5টি আমের সাইজ ছোট হয়ে যায়। তো এবার আমি বলবো যে নেচার বা প্রকৃতি কিন্তু কিছুটা কিন্তু সেই থিনিংয়ের কাজটি করে দিয়েছে। সেক্ষেত্রে আমের সাইজও কিন্তু বড় হবে, ফলনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এবার রংপুর অঞ্চলে 3000 হেক্টর জমি থেকে 300 কোটি টাকারও বেশি হাড়িভাঙ্গার ফলনের আশা ছিল কৃষি বিভাগের। কিন্তু ঝড় বৃষ্টির কারণে 30 ভাগ ফলন কম হবে বলে মনে করছেন কৃষকরা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।